করছি হেলেন মুরহাউজের লেখা মৃত্যু নিবাস। আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম আজ তার পরবর্তী অংশ থেকে শুরু হবে। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি মৃত্যু নিবাস। 1953 সালের 15ই এপ্রিল শিপটন অ্যাবের ইরি ফার্ম থেকে লিলি চিঠি লিখেছিল তার এক সময়ের বান্ধবী ক্যারোলিনকে। সেই পুরনো চিঠি। ডিয়ার সেন্ট অ্যাগনেস, চিঠির প্রথমেই আমি তোমার কাছে মাফ চেয়ে নিচ্ছি। এর আগের চিঠিগুলোয় আমি তোমাকে ক্যারোলিন নামে সম্বোধন করেছি, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে তুমি এখন ক্যারোলিন নও, এখন তুমি সেন্ট অ্যাগনেস। সত্যি আমি খুব দুঃখিত। আমার নিজের এই অনিচ্ছাকৃত ভুলের কথা তখনই জানতে পারলাম যখন দেখলাম আমার পাঠানো প্রত্যেকটা চিঠি আমাদের এই ইরি ফার্মের লেটার বক্সে আবার ফেরত চলে এসেছে। এর অর্থ তুমি আমার পাঠানো একটা চিঠিও পড়নি, কোনো খবর জানোও না। সেজন্য আমাকে এইরকম একটা বড় এনক্লোজারের ভেতর এই চিঠিগুলো আবার পাঠাতে হচ্ছে। ডেট ওয়াইজ চিঠিগুলো পড়তে থাকো আর বোঝো যে আমরা কতটা কষ্টে আছি, কতটা দুর্দশায় আছি। আমি প্রমিস করেছি এর আগের চিঠিগুলোয় তোমায় যেভাবে সম্বোধন করেছি ওরকমভাবে আর করব না। এখন থেকে আমি তোমায় সেন্ট অ্যাগনেস নামেই ডাকব। আমি যদি কিছু ভুল করি আমাকে স্পষ্ট করে বলবে, কিন্তু এভাবে নিরুত্তর থেকে আমার চিঠিগুলো ফেরত পাঠিয়ে দিও না বা পুড়িয়ে ফেলো না। চিঠিগুলো ফেরত আসতে দেখে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। এমনকি আমার মাও শুনে অবাক হয়ে গিয়েছিল যে মঠাধ্যক্ষ তোমার দীক্ষিত নামটাও আমাদের জানায়নি। এমনকি রেভারেন্ড মাদারও আমাকে চিঠিগুলো ফেরত পাঠাবার সময় এ ব্যাপারে কোনো বক্তব্য লিখে জানাননি। আমি সেই কবে একবার শুনেছিলাম যে তোমার দীক্ষা গ্রহণের পর তোমার নাম পরিবর্তিত হয়ে সেন্ট অ্যাগনেস হয়ে যাবে। সেই সূত্রেই আমি এখন তোমাকে এই নামে সম্বোধন করছি, নইলে আমাকে তোমার কনভেন্ট থেকে কোনো কিছুই জানানো হয়নি। এমন তো নয় যে ম্যারিয়ানের এই অবস্থা জানিয়ে তোমায় চিঠিগুলো লিখেছি বলে তোমার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ থাকুক কনভেন্ট তা চাইছে না। কনভেন্টে শুনেছি রেভারেন্ড মাদাররা সদ্য দীক্ষিত হওয়া সেন্টদের কাছে বাইরে থেকে কোনো চিঠি এলে তা মাঝে মাঝে খুলে পড়েন। হয়তো আমার চিঠিগুলো পড়ে ওনার ভালো লাগেনি, তাই হয়তো তোমার কাছে পৌঁছতে দেননি। সত্যি বলতে কি, আসলে আমি এমন একটা খারাপ সিচুয়েশনে তোমায় চিঠি লেখা শুরু করেছিলাম যে সেই সময় আমার মাথারই ঠিক ছিল না। তাই আমার খেয়ালই ছিল না যে তোমায় এখন থেকে সেন্ট অ্যাগনেস নামে ডাকা উচিত। কিন্তু যিশু তো উপদেশ দিয়েছেন প্রত্যেক ক্ষমার নজরে দেখা উচিত। তাই আমি এই আশা নিয়েই আবার চিঠি লিখছি যে তুমি আজ শ্রদ্ধেয় কনভেন্ট আমাকে ক্ষমা করে দেবেন। মানছি আমার ভুল হয়েছে, কিন্তু আমি ক্ষমা প্রার্থী তোমার কাছে। সেন্ট অ্যাগনেস, আমার শেষ চিঠিতে আমি তোমায় লিখেছিলাম যে মা আমাকে বেশ কয়েকটা ম্যাটারনিটি ক্লথস পাঠিয়েছিলেন যা দিয়ে ম্যারিয়ানের বেবি বাম্প ঢাকা দেওয়া যায়। আমিও এদিকে আমার যথাসাধ্য বোনের প্রতি কেয়ার নিচ্ছি। আমি যেন এখন ম্যারিয়ানের আয়ায় পরিণত হয়েছি। কিন্তু সমস্যা এই যে মা যে ম্যাটারনিটি ক্লথসগুলো পাঠিয়েছে সেগুলো প্রত্যেকটা কালো আর গ্রান্ডা ফ্লিন নামে আমাদের একজন মৃত রিলেটিভের। তাই ম্যারিয়ান ওই ক্লথসগুলো একেবারেই পছন্দ করছে না। আমি ওকে কত বোঝাচ্ছি যে ওর এগুলোকে পছন্দ অপছন্দ করার কারণ নেই, এগুলো জাস্ট ওর বেবি বাম্প ঢাকবার জন্য। বেবিটা জন্মে গেলেই এইসব ক্লথস ও চাইলে পুড়িয়ে ফেলতে পারে। ও যা করেছে এই সব কিছুই ওর পাপের প্রায়শ্চিত্ত। ওকে বারবার মনে করিয়ে দিই এই কথাটা।
কিন্তু মুশকিল হচ্ছে, যখনই আমি ওকে ওর অপরাধের কথা মনে করিয়ে দিই, তখনই ও এত ভীষণ রেগে যায় যে এক এক সময় মনে হয় যেন আমাকে খুনই করে ফেলবে। এক্ষেত্রেও তাই হলো। আমি কিছু বুঝে ওঠার আগেই সামনের টেবিলে পড়ে থাকা পাউরুটি কাটার ছুরিটা তুলে নিল নিজের হাতে। তারপর বলতে লাগলো, আমার পেট আমি সকলকে দেখিয়ে বেড়াবো, তাতে তোর কি? চেঁচিয়ে মেচিয়ে আমাকে কথাগুলো বলছিল ম্যারিয়ান। ভাবতে পারছো সেন্ট অ্যাগনেস, কি সাংঘাতিক অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমায়? তারপরে ম্যারিয়ান বলেছিল, আমি এই ছুরি দিয়ে আমার পেটটাকে এখন ফালা ফালা করে চিরব, টেনে বের করে আনবো বাচ্চাটাকে, ছুঁড়ে ফেলে দেবো এই ফায়ার প্লেসের আগুনের ভেতর। বলতে বলতে হাতে ধরে থাকা ছুরিটা নাচাতে লাগলো। নিদারুণ ভয়, লজ্জায়, ঘৃণায় আমি কাঁদছিলাম। বুঝতে পারছিলাম না কি করব আমি, কিভাবে শান্ত করব ওকে। যখন বাড়িতে থাকতাম তখন ও বেগতিক দেখলে আমি সবসময় বাবা নয়তো মাকে ডাকতাম, তারা ছুটে এসে ব্যাপারটা দেখতেন। কিন্তু এখানে তো আমি সম্পূর্ণ একা, এখানে কে শুনবে আমার কথা? আমার ভয় হলো পাগলামির বশে ম্যারিয়ান সত্যি সত্যি না নিজের কোনো ক্ষতি করে ফেলে। আমি আকুলভাবে ওর কাছে প্রার্থনা করতে লাগলাম যেন ও নিজের আর বাচ্চাটার কোনো ক্ষতি না করে ফেলে। যদি সত্যি ও সেরকম বড় রকম কিছু করে ফেলে, জানি না ওর পাপ কোথায় গিয়ে পৌঁছবে। প্রথমত নিজেকে হত্যা করবে, তার পাপ। দ্বিতীয়ত গর্ভে যে নিষ্পাপ সন্তানটা রয়েছে তাকে হত্যার পাপ। আমি ব্যাকুল হয়ে প্রভুর কাছে প্রার্থনা করতে লাগলাম। একসময় লক্ষ্য করলাম ধীরে ধীরে ম্যারিয়ানের মেজাজ ঠান্ডা হয়ে এলো। ভাবলাম আমার প্রার্থনার ফল মিলেছে। কিন্তু তারপরও যা করলো তা আরও ভয়াবহ, আরও মারাত্মক। ও হঠাৎ ঘর ছেড়ে দৌড়ে চলে গেল বাইরে, বেবি বাম ঢাকবার কোনো পোশাক গায়ে না চড়িয়েই। গ্যারেজে যেখানে চার্লস আঙ্কেলের দেওয়া বাইসাইকেলটা পার্ক করা ছিল, সোজা চলে গেল সেখানে। এক লাফে চড়ে বসলো সাইকেলের ড্রাইভিং সিটে। আমি প্রমাদ গুনলাম, এবার তো আমাদের আর কোনো কিছুই গোপন থাকবে না, সব প্রকাশ হয়ে পড়বে বাইরে। আমি ছুটে গেলাম ওর পিছু পিছু গ্যারেজ পর্যন্ত, কিন্তু ওকে আটকাতে পারলাম না। উন্মাদ হয়ে গেছে ও। আমি গিয়ে ওকে থামাবার আগেই ও বেরিয়ে পড়লো বাইরের রাস্তায়। আমি দুহাতের চেটোয় মুখ ঢাকলাম। কি ভয়াবহ কদর্য লাগছে ওকে। পরনে একটা ফিনফিনে নাইটি ছাড়া আর কিছুই নেই ওর পরনে। আর ওর নাইটি ঠেলে সামনের দিকে ফুলে উঠেছে ওর পেটটা। কি লজ্জা! আমার আশ্চর্য লাগছিল যে এই কনকনে শীতে ওই ফিনফিনে পাতলা নাইটিতে কি ওর একটুও শীত করছে না। এত প্রবল ঠান্ডা বাইরে যে হাত পা যেন জমে বরফ হয়ে যায়। কিন্তু ম্যারিয়ানের যেন কোনো ভ্রুক্ষেপই নেই। কিন্তু আমার চিন্তা তখন শুধু ম্যারিয়ানকে নিয়ে নয়, ওর পেটের বাচ্চাটার তো এই ঠান্ডায় ক্ষতি হতে পারে। শুধু তাই নয়, ম্যারিয়ান এই অবস্থায় সাইকেল চালালে যে কোনো সময় মুখ থুবড়ে পড়ে যেতে পারে, কিংবা হঠাৎ করে সামনে এসে পড়া অন্য কোনো গাড়ির সাথে কলিশনও হতে পারে ওর সাইকেলের। এতেও নিজেও মারা যেতে পারে। আমি ছুটতে লাগলাম ওর পেছন পেছন, কিন্তু ততক্ষণে ও সাইকেল নিয়ে বেপাত্তা। আমার তখনকার মনের অবস্থা একবার ভাবো সেন্ট অ্যাগনেস, কি ঝড় বইছে তখন আমার মনে। আমি পাগলের মতো ছুটছি ফাঁকা রাস্তা ধরে, কিন্তু আর কোথাও ওকে দেখতে পেলাম না। একটা চৌমাথার কাছে এসে অনেকগুলো বাঁক দেখলাম, কিন্তু ও এখান থেকে কোন পথে চলে গেছে বুঝতে পারছিলাম না। কেমন দিশেহারার মতো লাগছিল নিজেকে। আমি উন্মাদিনীর মতো সামনে পেছনে ডাইনে বামে তাকাতে লাগলাম, কিন্তু ওর চিহ্নটুকুও কোথাও দেখতে পেলাম না। আশ্চর্য হলাম এই ভেবে যে ওই ফুলে ওঠা পেট নিয়ে একটা দুচাকার বাহন অবলম্বন করে ও এত তাড়াতাড়ি গেল কোথায়। আমি আন্দাজে ভর করে এ রাস্তা ও রাস্তা ধরে বেশ কিছু দূর পর্যন্ত ছুটে গেলাম যদি ওকে দেখা যায়, কিন্তু কোথাও ওকে দেখা গেল না। নিদারুণ ভয় লজ্জায় আমি ওখানেই দাঁড়িয়ে অসহায়ের মতো কাঁদতে লাগলাম। আমার মনে হলো আমি আর ওকে কোনো দিন দেখতে পাবো না। কিন্তু তবু আমি হাল ছাড়লাম না। আমি ছুটে গেলাম আমাদের প্রতিবেশীর ফার্মের দিকে, কিন্তু কিছু দূর গিয়েই আমি সিদ্ধান্ত পাল্টালাম। না,
ম্যারিয়ানের ব্যাপার যতদূর সম্ভব গোপন রাখবো আমি। তারপর আমি ছুটতে লাগলাম গ্রামের দিকে। কিন্তু কিছুটা যাবার পর আমার মনে হলো, ও এই শরীর নিয়ে এই শীতের রাতে একটা সামান্য 2 চাকার গাড়িতে আর কত দূর যেতে পারে? ও মোটেও বেশি দূর যেতে পারেনি। ও নিশ্চয়ই এখানেই কোথাও রয়েছে, আশেপাশেই কোথাও আত্মগোপন করে রয়েছে। যদি আমি লোকজন ডেকে এনে ব্যাপক শোরগোল তুলি, তাহলে আমাদের এই ব্যাপারটা আর কারোর কাছে গোপন থাকবে না। আর সেক্ষেত্রে ম্যারিয়ানের কথা বাদ দিয়ে অন্তত আমার লজ্জার আর শেষ থাকবে না। তাই কোনোভাবেই কাউকেই এই কেসটা জানালে চলবে না। এখন আমার ভালো হয় আমি কটেজে ফিরে যাই আর ফায়ার প্লেসের আগুনের সামনে বসে প্রভুর কাছে প্রার্থনা করি ম্যারিয়ান যেন খুব তাড়াতাড়ি ফিরে আসে। ম্যারিয়ানের যদি কিছু হয়, তাহলে বাবা হয়তো আমাকে মেরেই ফেলবে। ওর হাজারো অপরাধ সত্ত্বেও বাবা ওকে এখনো জান দিয়ে ভালোবাসে, তা বেশ বুঝতে পারি আমি ঘরে ফিরে এসে 2 ঘন্টা ঠায় ওর অপেক্ষায় বসে রইলাম ঘড়ির দিকে তাকিয়ে। সময় পার হয়ে চলল, কিন্তু ওর ফেরার আর নাম নেই। মনে মনে প্রার্থনা করলাম, প্রভু, রাতটা যেন আরো লম্বা হয়। একমাত্র এই লম্বা রাতই ওকে সব রকম লোক লজ্জার হাত থেকে রক্ষা করবে। কতক্ষণ পর আবার বাইরে বেরিয়ে ওকে সার্চ করব বলে গায়ে আবার ওভারকোট চড়িয়েছি। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ শুনলাম। কতকটা আনন্দে লাফিয়ে উঠলাম এই ভেবে যে নিশ্চয়ই পুলিশ এসেছে, ম্যারিয়ানকে রেস্কিউ করে নিয়ে এসেছে। কিন্তু বাইরে বেরিয়ে দেখি চার্লস আঙ্কেলের কালো রঙের মোটর গাড়িটা দাঁড়িয়ে রয়েছে বাইরে। আঙ্কেল নিজেই বসে আছেন চালকের আসনে, আর পেছনের সিটে বসে আছে ম্যারিয়ান। তার কাঁধে ঝোলানো রয়েছে আঙ্কেলের গায়ের ওভারকোটটা। হয়তো ম্যারিয়ানকে ওই হিমঝরা রাতে ফিনফিনে ওই পাতলা নাইটি পরা অবস্থায় দেখে আঙ্কেলই ওভারকোটটা দিয়েছেন ওকে পরতে। শুধু তাই নয়, ওর দুপাশে বসে 2জন ইয়াং ছেলে, চার্লস আঙ্কেলেরই ছেলে তারা। সেই তাদের মাঝখানেও ওই অবস্থায়। ক্যারোলিন, সরি, সেন্ট অ্যাগনেস, মনে পড়ে এখনো। লজ্জায় শরমে আমার মরে যেতে ইচ্ছে করছিল তখন। আঙ্কেলের চোখে আমি চোখ রাখতে পারছিলাম না। কোনো রকমে আমি ম্যারিয়ানের হাত ধরে ওকে গাড়ি থেকে বের করে নিয়ে এলাম আমাদের কটেজে। চার্লস আঙ্কেল আর তার ছেলে দুটি আমাকে যথাসাধ্য সাহায্য করলো ওকে ধরে ধরে দোতলার ঘরে নিয়ে যেতে। থ্যাংক গড, চার্লস আঙ্কেল এই নিয়ে আমাকে একটা কথাও বললেন না। তিনি শুধু বললেন যেন আমি বোনের প্রতি আরও খেয়াল রাখি। তারপর গাড়ি নিয়ে চলে গেলেন অন্য রাস্তা ধরে। তিনি আমাদের কটেজ থেকে কিছুটা দূরেই আর একটা কটেজে থাকছেন। কিন্তু আমার আরও লজ্জা করলো যখন দেখলাম তার জোয়ান ছেলে দুটি যেতে যেতেও আমাকে কেমন অদ্ভুত দৃষ্টিতে দেখেই চলেছে। এমনকি গাড়ির পেছনের কাঁচের মধ্যে দিয়েও আমাকে এক দৃষ্টে সেরকম অদ্ভুত দৃষ্টিতে দেখেই চলেছে ঘাড় ঘুরিয়ে। আমি আর বেশিক্ষণ কটেজের বারান্দায় দাঁড়িয়ে থাকতে পারলাম না, চলে গেলাম ভেতরে। তুমি কি ভাবছো ম্যারিয়ানের সামান্যতম অনুশোচনা হয়েছে তার কৃতকর্মের জন্য? এক বিন্দু না। খাটে বসে কম্বলের তলা থেকে সে আমাকে আদেশ দিল তার জন্য ব্রেড আর জ্যাম নিয়ে আসতে, ঠিক যেমন করে গৃহস্বামিনী তার ভৃত্যকে খাবার আনতে আদেশ দেয়। আমি আর কি করি জানি, এসবই আমার কপালের লিখন। মা বাবা এর গুরুভার আমার ওপর চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত রয়েছে ওদিকে, আর আমি এদিকে যাবতীয় লজ্জা আর অন্যের অপরাধের ভার বহন করে চলেছি। অথচ আমার কিছুই বলার সুযোগ নেই। কিছু বললেই লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলছে ম্যারিয়ান। দিন দিন আমি যেন ওর বাঁধিতে পরিণত হচ্ছি। প্লিজ সেন্ট অ্যাগনেস, প্রার্থনা করো আমার জন্য যেন সেই চরম সময়টা আমাদের জীবনে খুব তাড়াতাড়ি আসে। ওর বেবিটা জন্মে গেলেই যেন সব কিছু আবার আগের মতো হয়ে যায়। আমি এখন অকুল পাথারে এক টুকরো খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টায় আছি, দিশেহারার মতো। প্লিজ সেন্ট অ্যাগনেস, প্রে করো আমার জন্য। ভালো থেকো। ঈশ্বর তোমার সাথে সর্বদা থাকুন।
শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।